নমস্কার নমস্কার নমস্কার, স্বাগতম স্বাগতম স্বাগতম। দেখ, শিডিউল করে পড়তে হবে কোন টাইমে কোন কাজটা করব। যদি প্ল্যানিং না থাকে তাহলে কিন্তু ঠিকঠাক এক্সিকিউট করাটাও চাপের। যা কিছু হচ্ছে সব কিন্তু কিছু প্ল্যানিং করে, বুঝলি? এই ব্রহ্মাণ্ডে যা হয় সব কিছু প্ল্যানিং, নাহলে সূর্য ঘুরতো না, তুমিও জন্মাতে না, কিছুই হতো না। সমঝা? তুমি খেতেও পেতে না, কিছুই পেতে না। সব কিছু প্ল্যানিং না করে কি করে হবে? যদি চাষা বলতো যে ছড়িয়ে দে, হবে হবে না, হবে না, হবে। এবার প্ল্যান যে দেখ, এতটা ছড়াবি, এতটা জল দিবি, এর থেকে বেশি জল দিলে কিন্তু ধান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, 10 দিন পরে পোকা আসবে, অ্যামোনিয়াম সালফেট ছড়াবি। আচ্ছা, অ্যামোনিয়াম সালফেট হলে মাটিটা একটু অ্যাসিডিক হয়ে যায়। আচ্ছা, একটু খাড় দিবি হালকা। প্ল্যানিং করে পর এই জিনিসগুলো যদি এখন থেকে অভ্যাস করতে শুরু করিস, তবে গিয়ে কিন্তু 12-এ ফ্লোটা থাকবে। 12-এ যদি শুধু বোর্ড প্রিপেয়ার করিস, ঠিক আছে, মিটে গেল, প্রবলেম নেই। যদি কম্পিটিশন ফোকাস করিস, কিন্তু 11টাকেও তখন রিটার্ন করতে হবে। ওটা সব থেকে টাফ ব্যাপার হয়, কারণ 12-এর সিলেবাস কনসেপ্ট আপনিই বড়, সেখানে আবার 11 রিটার্ন করা। ফিজিক্সে তো খুবই প্রবলেম হয়, কেমিস্ট্রি তাও কিছুটা লিঙ্ক করা যায়, কারণ প্রচুর অর্গ্যানিকের মিল পেয়ে যাবি। ফিজিক্সের পুরোটা সব সাবজেক্টেরই বলবো, পুরোটা আবার বয়ে নিয়ে আসতে হয়, তো এটা একটা চিন্তার বিষয় হয়। আচ্ছা চলো, আমরা ওয়েভস ডিসকাস করছিলাম এনসিইআরটির। ফটাফট কয়টা কোশ্চেন করে ফেলি। তো লাস্ট এই কোয়েশ্চেনটা হয়েছিল, হ্যাঁ এটা আগের দিন বলেছিলাম। আচ্ছা, কালকের পিডিএফটা ক্র্যাশ হয়ে গেছে, তো এটা আজকে আরেকবার বলে দিচ্ছি। আপলোড করা নেই তো, করা আছে? ভিডিওটা মনে হয় ক্র্যাশ করে গেছে। ভিডিও ক্র্যাশ করেছে, দাদা ভিডিও আছে কালকে আমি আজকেই লিখলাম তো। এনসিইআরটি 2 ওয়েভ বলে লেখা আছে। হ্যাঁ আমি আজকেই লিখলাম। আর এগুলো লিখে নিয়েছিস? এই সব আছে, তুমি 10 মিনিটের মধ্যে দিয়ে দিয়েছো হচ্ছে এটা। আজকে সব লিখলাম তো। তাই? হ্যাঁ এটা লেখা আছে। হ্যাঁ এই সব এটা হয়ে গেছিল, এই রকম চার্ট করে এটা পুরো হয়ে গেছে। দেখেছিস এটা? আমি সব কালকে হয়ে গেল, আজকে কালকে হয়ে গেল। এই এটা তো কালকে দিন করব, এটা কালকে কি এটা আগে দিন হয়েছে না? হ্যাঁ, আগের দিন হয়েছিল, কালকে আবার ভালো করে বলে দিয়েছিল। কালকে আবার বুঝিয়ে দিল। হ্যাঁ এই সব তো হয়ে গেছে, এটা হয়ে গেছিল। হ্যাঁ লিখেছে, ঠিক আছে চল। এটাও কমপ্লিট হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটাই লাস্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এটা করে তারপর তুমি ছেড়ে দিলে। চল এটা বলি তাহলে। আচ্ছা, এখানে বলছে ফর দ্য ওয়েভ, আচ্ছা 15.1 মানে আগের এক্সাম্পলটা দেখতে হবে। এইটাও হয়ে গেছে, সলিউশন পুরো করা আছে কিনা দেখ, আমি তো ক্যালকুলেশনটা স্টেপ দিয়ে দিই। এই স্টেপগুলো ফিল আপ করা আছে, তাই তো বলছি। এটাতে নর্মাল হিন্টস দেওয়া আছে, এটা ডিসক্রাইব করবো। দেখ এটা বলে দিই, বলছে ফ্রম দ্য ওয়েভ অন আ স্ট্রিং, একটা তারের মধ্যে দিয়ে ওয়েভ যাচ্ছে। এক্সারসাইজ 15.11 মানে এইটা, এটা দেখ কোন ওয়েভটা যাচ্ছে। দেখ y = 0.06 sin this cos this, এই ওয়েভটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে স্যার, বলছে do all points on the string oscillate with same frequency amplitude vibration। যদি এটা তারের মধ্যে দিয়ে আগের ওয়েভটা যায়, তাহলে যে সমস্ত পয়েন্টগুলো আছে সবার কি ফ্রিকোয়েন্সি সেম হবে? সবার কি ফ্রিকোয়েন্সি সেম হবে, ফেজ সেম হবে, অ্যামপ্লিটিউড সেম হবে? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এক্সপ্লেন ইউর অ্যান্সার। আর বলছে হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ আ পয়েন্ট, এত মিটার ডিস্টেন্স দূরে, এত মিটার ডিস্টেন্স দূরে অ্যামপ্লিটিউড কত হবে? সমুদ্র এগুলো প্র্যাকটিস করিস তো, যেগুলো নোট করিস, করবি কিন্তু বহুত কাজে লাগবে এগুলো। এনসিইআরটি বেসড কোয়েশ্চেনই কিন্তু বোর্ডে আসবে, নিটেও তাই, মেন্সে একটু স্ট্যান্ডার্ড দেবে। বলছে ইকুয়েশনটা আমাদের কী ছিল বলে, এখানে পুরোটা লেখা হয়নি, এই আগে ইকুয়েশনটা লেখা আছে খাতায় 0.06
এখানেই ছিল 2π/3x cos 120 পাই টি। 2π/3x cos 120 pi t। তাই ছিল, গুড। এবার এখানে ওমেগা যদি আমি বলতে চাই, ওমেগা ওমেগা কার সাথে থাকে? টি এর সাথে থাকে, ওমেগা টি। ওমেগা হচ্ছে 120 পাই, ওমেগা মানে অলওয়েজ রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা ইকুয়ালস টু 2πn, তাহলে n মানে ওমেগা/2π। কি ওমেগা n ইকুয়ালস টু ওমেগা/2π, 2π/ওমেগা নয়, তবে তো মাল্টিপ্লাই করলে ওমেগা ইকুয়ালস টু 2πn হবে। তাহলে 120 পাই বাই এত, দেখ 60 হার্টজ আসছে। ক্লিয়ার স্যার, তাই তো? 120 পাই বসালে এই যে ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো এক্স আছে না স্যার? এক্সও নেই। টি আছে না স্যার? টিও নেই। তাহলে এন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, এক্স এর ওপর ডিপেন্ডেন্ট নয়। তার ফলে যত পয়েন্ট আছে স্ট্রিং এ সবগুলো একই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। এক্স নেই তো। এবার শোন, এবার আছে আসল ক্যাচ। কিন্তু নোডে চলে যা, ছবি মনে করতে হবে, রিভিশন থাকতে হবে ওয়েভসের। নোডস আর অ্যান্টি নোডস। নোডসে কি ছিল? অ্যামপ্লিটিউড, ডিস্টেন্স। নোডে হচ্ছে বিস্তার কি ছিল? জিরো, অ্যামপ্লিটিউড জিরো, অ্যান্টি নোডে ম্যাক্সিমাম। আর অ্যান্টিটিউডে ম্যাক্স হবে। মনে পড়ছে? তা খেয়াল কর, নোডেতে অ্যামপ্লিটিউড জিরো, ওয়েভটা আছে ওখানে না। এই লাইনটা লিখতেই হবে। এক্স্যাক্টলি। নোড বাদ দিয়ে বাকি সব জায়গায় সেম ফ্রিকোয়েন্সি। নোডে ফ্রিকোয়েন্সি জিরো, বাট নোডে তো ওয়েভটাই এক্সিস্ট করছে না, তো ওখানে ফ্রিকোয়েন্সি কি করে আসবে? সোচকে দেখ। এই যে আমরা ছবিটা ড্র করতাম, ছবি আঁকানি এখানে, এই যে এরকম করে আছে, এই হতো, এই পয়েন্টটা নোড হতো, এই পয়েন্টটা নোড, এখানে তো ওয়েভটাই এক্সিস্ট করছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই এই জায়গাটায় শুধুমাত্র জিরো ফ্রিকোয়েন্সি, বাকি এই লাইন বরাবর যে কোনো জায়গায় চলে যা, এটা হচ্ছে রেফারেন্স লাইন, যে কোনো পয়েন্টে চলে যা, সেম ফ্রিকোয়েন্সি। নোডের ফ্রিকোয়েন্সি একমাত্র জিরো, নোডের ফ্রিকোয়েন্সি জিরো। ঠিক আছে, চল বড়টা বলি। একটা কোশ্চেন আছে তোমার কাছে, যদি বলে যে বদ্ধ হচ্ছে পাইপ বদ্ধ পাইপ আর খোলা পাইপের মধ্যে কোনটা আওয়াজ হচ্ছে সুন্দর বা শুনতে ভালো লাগে, তো ওই ক্ষেত্রে তো কি নোড এন্টার দুটোই কি ড্র করতে হবে? না, ওটা তো ডেরিভেশন তো করাই ছিল নোডসে। ওপেন নোডের ক্ষেত্রে তিনটে ফ্রিকোয়েন্সি বের করেছিলাম মনে কর। প্রথম ছিল ফান্ডামেন্টাল, তারপরে ওভারটোন ছিল, ওটা বের করব। তিনটে বেরিয়েছিল এবং রেশিও করলে এসেছিল 1:2:3। ক্লোজড পাইপে ওটা এসেছিল 1:3:5, অড নাম্বার এসেছিল, অড নাম্বার। যদি কোয়েশ্চেন দেয় কোথায় শ্রুতি মধুর লাগে, মার্কস চেক করব। যদি 2 মার্কস থাকে, 2 মার্কস থাকে, তাহলে ক্লোজড পাইপের তথ্য লিখবে, ক্যালকুলেশন কোনো দরকার নেই। তথ্য লিখলে তিনটে ছবি আঁকলে বলে দিলে যে রেশিও হয় n1:n2:n3, 1:5। ওপেন পাইপের তিনটে ছবি ড্র করলে, তিনটে ছবি ড্র করে ওখানেও লিখে দিলে n1:n2:n3 হয় 1:2:3:4। তাহলে বলবো এখানে সমস্ত কি বলবো হারমোনিক্স, সুর উপস্থিত থাকে, তাই শুনতে ভাল লাগে। 3 মার্কস থাকলে ক্লোজড পাইপেরও তিনটে দেখাতে হবে, ওপেন পাইপেরও তিনটে তো দেখাতেই তো হবে।
5 মার্কসের 2 এর মার্কস ক্রস করলেই ক্লোজ পাইপের ক্যালকুলেশনও করতে হবে, ওপেন পাইপেরও করতে হবে, কারণ তখন প্রত্যেকটা ক্যালকুলেশনে হাফ মার্কস করে তিনটে বের করেছিলে মনে আছে? হ্যাঁ, 3 মার্কস ওই জন্য। ক্লিয়ার? চলো আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন। তাহলে প্রত্যেকটা পয়েন্টের ফ্রিকোয়েন্সি সেম থাকবে শুধু নোড বাদ দিয়ে। ফেজের ক্ষেত্রেও তো একই লজিক, কারণ এই যে ওমেগা টি প্লাস ফাই, এ সাইন ওমেগা টি প্লাস ফাই পুরোটাই তো ফেজ ছিল, ওখানে তো এক্স নেই, ওটাও এক্স এর উপর ডিপেন্ড করছে না। তাই বলছে দেখ, অল পয়েন্টস হ্যাভ সেম ফেজ, সবারই ফেজ সেম হবে, নোড বাদ দিয়ে, নোডে ওয়েভই থাকবে না, ফেজই থাকবে না। এইবারে আসছে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউডটা কি হবে? অ্যাম্পলিটিউড আমরা কি দেখব, চল। বলছে এখানে এই যে যদি স্টেশনারি ওয়েভটা রিভাইজ করে থাকিস, এখানে অ্যাম্পলিটিউড পার্ট এ হচ্ছে এই সাইন পার্টটা, বুঝলি? ওমেগা টি পার্টটা নর্মাল ওয়েভ হিসাবে ট্রিটেড হয় কারণ ওমেগা আছে, বাকি সাইন পার্টটা হচ্ছে অ্যাম্পলিটিউড। মনে রাখবি অ্যাম্পলিটিউড সবসময় টাইম ইন্ডিপেন্ডেন্ট যে তাকে নিতে হয়, মানে যার ফর্মুলাতে টি নেই তাকে অলওয়েজ অ্যাম্পলিটিউডে রাখতে হয়, এটা নিয়ম, আমরা এই নিয়মে কাজ করি, খেয়াল রাখিস। কিন্তু পরবর্তীকালে অনেক সমীকরণ আসবে, বলবে কোনটা অ্যাম্পলিটিউড, আমি দেখবো যে সমীকরণের কোথায় কোনো সময় নেই, যেখানে সময় নেই সেইটা হচ্ছে অ্যাম্পলিটিউড। উই সি এ ডিপেন্ডস অন এক্স, খেয়াল কর এ কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করছে, সরি গামছাটা, বাবারে। হ্যাঁ, যেটা বলছিলাম, অ্যাম্পলিটিউড সবসময় নিবি যেখানে টাইম নেই, কিন্তু অ্যাম্পলিটিউডে এক্স আছে, ডিস্টেন্স আছে, তাহলে আমরা বলবো অ্যাম্পলিটিউড অবশ্যই প্রত্যেকটা পয়েন্টে সেম হবে না, কারণ ডিস্টেন্স পাল্টালে অ্যাম্পলিটিউড পাল্টে যাবে। দারুণ শর্ট কোয়েশ্চেন, যে একটা ওয়েভের মধ্যে অ্যাম্পলিটিউড চেঞ্জ হতে পারে যদি ও এক্স এর ওপর ডিপেন্ড করে। চল, হলো। 2 নম্বর কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে ওটাই, অ্যাম্পলিটিউড কত হবে এত মিটার ডিস্টেন্সে, তাহলে এক্স দেওয়া আছে, সমীকরণে বসিয়ে দেবো, এই সমীকরণে বসিয়ে দেবো, হয়ে যাবে সিম্পল। এক্স ইকুয়ালস টু 0.375, ওখানে বসিয়ে দে, সিম্পলি এ যত আসবে পেয়ে যাবি। আচ্ছা, এটা ক্যালকুলেশন একটু খেয়াল রাখিস, এখানে পাইটা কিন্তু প্রথমে ছোড়ে না, এখানে কিন্তু ক্যালকুলেশনে ভুল হবে, যেহেতু ক্যালকুলেটার নেই ভালো রকম ভুল হবে। এখানে পাইটাকে প্রথমে নর্মালি চেঞ্জ করবি না, চেষ্টা করবি ওকে রাখার, কারণ ও তো 180 ডিগ্রি, ও তো অ্যাঙ্গেল, ওকে চেষ্টা করবি না কাটার বা কোনো রকমভাবে মানটার না বসানো, ওটা অ্যাঙ্গেল। যদি পাই এখানে 22/7 বসিয়ে দিস, পুরো খেলাটা পাল্টে যাবে, ও তো সাইনের ভিতর আছে না, মানে ও অ্যাঙ্গেল, ও কিন্তু 180কে সিগনিফাই করছে। তাহলে আগে এটা কর, 2/3 ইন্টু এটা করে দেখিস, 0.25 আছে, দেখ 0.25কে আমি 1/4 ভাবতে পারি, π/4। এবার দেখ লজিক্যাল, পাইকে সবসময় দেখবি লাস্ট অবধি টানা যায় কিনা, কিন্তু হেভি স্টেপ। তাহলে কি হবে, 0.06 হবে, sin π/4 মানে 1/√2 হবে, করে দেখিস এরকম আসে কিনা। সমস্ত ভ্যালুগুলো কিন্তু একবার ক্রস চেক করিস নোটস করার সময়, এগুলো আমি করে দেখেছি, হয়তো ভুল আসতে পারে, তোরা একবার দেখে নিস। দেখ হলো। ওই তার মানে টোটাল তোদের ফিজিক্সের 13খানা মতো সেট দেওয়া হবে, 13 বললি তো? দিয়ে দে, কোন সেটটা দিস? তুই তো পরপরই দিচ্ছিস মনে হয়। তাহলে এইবারে না, সেট তো স্কিপ করা যাবে না, কি হলো ব্যাপারটা বুঝলাম না। সেট স্কিপ করিনি, ওই ডেটটাই দিসনি, সেট পরপরই দেওয়া হয়েছে।
বেশ বেশ বেশ, কিন্তু যতবারই আসছিস পড়ে এসে দিচ্ছিস তো, হ্যাঁ ভেরি গুড। চলো চল গেলাম, এগোই, এখানে ওয়েট করলে হবে না, চল। আচ্ছা নেক্সট বলছে গিভেন বিলো আর সাম ফাংশনস, চারটে ফাংশনস দেওয়া আছে, ঠিক আছে, একটা ইলাস্টিক ওয়েভের। স্টেট হুইচ অফ দিস রিপ্রেজেন্ট আ ট্রাভেলিং ওয়েভ, এর মধ্যে কে ট্রাভেলিং ওয়েভকে বোঝাচ্ছে, স্টেশনারি ওয়েভকে বোঝাচ্ছে, বা নান অ্যাট অল, কাকেই বোঝাচ্ছে না। ভালো কোশ্চেন। দেখ স্টেশনারি ওয়েভ হতে গেলে একটা অঙ্ক এরকম আগেও ছিল, একটা ইকুয়েশন করতে হয়। দুটোর ট্রাভেলিং ওয়েভ অ্যাড করে স্টেশনারি আসে, মনে কর থিওরিতেও ছিল, এদিক থেকে একটা এদিক থেকে একটা ওয়েভ, দুটো ওয়েভের y = y1 + y2, সমদ্বীপ এদিকে একটা এদিকে একটা, দুটো অ্যাড করলাম y1 + y2, অ্যাড করে স্টেশনারি ওয়েভের ইকুয়েশন আসে। তো সেরকম ফরম্যাটে যদি কাউকে করা যায় সে হবে স্টেশনারি। আর ট্রাভেলিং ওয়েভ তো ভাই প্রচুর ফর্মুলা লেখানো আছে, ট্রাভেলিং মানে প্রগ্রেসিভ ওয়েভ, শুরুই তো করেছি আমরা ওকে দিয়ে, ওয়েভ শুরুই হয়েছে প্রগ্রেসিভ ওয়েভ দিয়ে, -kx, ওটার ফরম্যাটে যে আছে সে হবে ট্রাভেলিং ওয়েভ, বাকি ওটা ছাড়া যারা তারা অন্য কিছু। দেখ চল ফার্স্ট এটা এ দেখ, এতে কি আছে দেখ, 2 cos 3x into sin 10t। তো তাহলে নেক্সট দিন থেকে না ওই যেগুলো বেঙ্গলি ভার্সন করতে হবে নোটসে কোশ্চেন দিয়ে দেবো, নিয়ে আসিস, কারণ এরপরে তো কেউ আর আসবে না বৃহস্পতিবার থেকে, ওকে? হ্যাঁ তোর যেগুলো বাংলায় যেগুলো কোশ্চেন বলছিলি তুই লিখে দেবো তাহলে, চল কিছু আমি কোশ্চেন দিয়ে দেবো, ওগুলো লিখে আনবি, যেগুলো পাবি না সেগুলো লিখিয়ে দেবো। বলছে ফাংশন ইজ আ প্রোডাক্ট, এই যে ওয়াই যেটা আছে খেয়াল কর কার কার প্রোডাক্ট, দুটো সেপারেট হারমোনিক ফাংশনের প্রোডাক্ট, এই দুজনকে বলা হয় হারমোনিক ফাংশনস। হলো, তাহলে a function is a product of two separate harmonic functions of x and t, তাহলে এটা একটা কাকে বোঝায়, এটা একটা স্টেশনারি ওয়েভকে বোঝায়। এই যে ফাংশনটা আছে উপরে সেটা কাকে রিপ্রেজেন্ট করছে, দুটো সেপারেট হারমোনিক ফাংশনকে, তাহলে এটা ডেফিনেটলি একটা স্টেশনারি ওয়েভ, এটা স্টেশনারি ওয়েভ, দুজনের মাল্টিপ্লাই। পরেরটা y = 2 √(x - vt), দেখ ভালো করে, এই ইকুয়েশনে কোনো হারমোনিক নেই কেন স্যার, যদি মনে থাকে আমার কথাটা বলেছিলাম সাইন বা কস হলে তবেই হারমোনিক হয়, নেই, ডাজ নট কন্টেইন এনি হারমোনিক টার্ম, তাহলে ওটা কোনো ট্রাভেলিং ওয়েভও নয় স্টেশনারিও নয়, সাইন থাকতে হবে, কস থাকতে হবে, e⁻i⁻θ থাকতে হবে। এটা হায়ার ক্লাসে গিয়ে পাবি, তা জানিয়ে রাখলাম। যদি দেখিস ই মানে এক্সপোনেনশিয়াল, পাওয়ারে আই মানে হচ্ছে ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার, যদি ওই ফরম্যাটে অ্যাঙ্গেল থাকে e⁻ সাপোজ দেওয়া আছে i30°, তাহলে ও কিন্তু SHM দেয়, ওয়েভস দেয়, ওকে আমরা হায়ার ক্লাসে শিখবো, বাট জেনে রাখিস। নেক্সট সিটা দেখ, স্যার সিটা তো ফ্লেভার আসছে ট্রাভেলিং এর, কারেক্ট। সিটা ট্রাভেলিং কি আছে বল, 3 sin 5x - 0.5t, এই পার্টটাকে থিটা বললাম, তাহলে 3 sin θ 4 cos θ। কীভাবে বের করতে পারিস, এখানে তো ইয়েস নো বলে দিলি যে হ্যাঁ ওটা ট্রাভেলিং ওয়েভ, কিন্তু এক্সামে কি করতে পারে বললো যে দেখাও, প্রুফ করো, ভালো করে দেখে না প্রসেসটা, এটা ম্যাথসেও পরে গিয়ে পাবি। 3টাকে আমি a cos আলফা নিলাম, 4টাকে আমি a sin আলফা নিলাম, ইচ্ছা একটা জাস্ট নিলাম ভ্যালু হিসাবে, তাহলে y কি দাঁড়াচ্ছে, এটা
এইবার দেখ SHM, পাক্কা SHM, y ইকুয়াল টু a sin থিটা, আর আলফা হচ্ছে ইনিশিয়াল ফেজ বা ফেজ ডিফারেন্স, তাই তো? এটা হয়ে যাবে অ্যামপ্লিটিউড, কত হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 5 সেন্টিমিটার হবে। এটা একটা সিম্পল হারমোনিক ট্রাভেলিং ওয়েভকে রিপ্রেজেন্ট করে। ট্যান ইনভার্স কি করে বের করব, এখান থেকে করে নে। ট্যান ইনভার্স দেখ 4/3 আসছে, 4/3 আসছে, a sin আলফা বাই a cos আলফা, দেখে নে ভালো করে। এখনই লিখছিস, অনেক টাইম চলে যাবে। ফার্স্ট লেখ ফার্স্ট। চলে যাই যাই, একটু জায়গা ছেড়ে রাখ, পরে আবার লিখে নিস। যদি ফেয়ার কপি হয় একটু জায়গা ছেড়ে রাখ, 4-5 পেজ লাইন। এটা ছিল হোমওয়ার্ক। বলছে ওয়্যার স্ট্রেচড বিটুইন টু রিজিড সাপোর্ট, দুটো রিজিড সাপোর্টের মধ্যে একটা তার বাঁধা আছে, ভাইব্রেটস ইন ফান্ডামেন্টাল মোড। আচ্ছা, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে 45, এটা ফান্ডামেন্টাল মানে প্রথম যে ফ্রিকোয়েন্সিটা হয়। মাস অফ দ্য ওয়্যার দেওয়া আছে, লিনিয়ার মাস ডেন্সিটি আছে মানে ল্যামডা দেওয়া আছে। লিনিয়ার মাস ডেন্সিটি মানে মাস বাই লেন্থ, তাহলে লিনিয়ার মাস ডেন্সিটি দেওয়া আছে, মাস দেওয়া আছে, লেন্থ পেয়ে যাব। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রান্সভার্স ওয়েভ ইন দ্য স্ট্রিং? ভেরি ইজি কোয়েশ্চেন। ট্রান্সভার্স ওয়েভের সুতোর মধ্যে স্পিড চেয়েছে, আর টেনশন কত স্ট্রিং এর মধ্যে, যে তারটার মধ্যে রয়েছে, এইভাবে চিন্তা করতে পারিস। দেখ আচ্ছা, ফ্রিকোয়েন্সি লিখে রে আগে, এ মাস লিনিয়ার মাস ডেন্সিটি কেজি পার মিটার। তাহলে ওয়্যারের লেন্থ কত হবে? লেন্থ, আর এই তো তোর এটা আছে মাস বাই লেন্থ, তো তাই তো। তাহলে এল কত? m/l, তাই করেছি m/l। মিউটা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, লিখে দিচ্ছি, আছে চাপ নেই। বাবা, পার ইউনিট লেন্থ। তার মানে m বাই টোটাল লেন্থ হচ্ছে l, মাস পার ইউনিট লেন্থ মানে লিনিয়ার মাস ডেন্সিটি m/l। তাহলে এখান থেকে l পেয়ে যাবো। দেখ ক্যাপিটাল L নিয়ে নে, বল কি বলছিস? কিছুই না ভাই, লিখলাম ফর্মুলা, m/μ হয়ে যাবে। m কত আছে? মাস ডেন্সিটি দেওয়া আছে, মোটামুটি করে দেখিস মিটারে আসবে, করে দেখ আলটিমেটলি 0.875 আসে কিনা চেক করে নিস, তাই তো? ওই তো 35 আর 4 আছে, 4 আসতে 32। হ্যাঁ, এইটা হলো নর্মাল ক্যালকুলেশন। এবার অঙ্ক শুরু হচ্ছে। বলছে ট্রান্সভার্স ওয়েভের ভাইব্রেশনে কতটা স্ট্রিংয়ের স্পিড আছে। আরে স্ট্রিংয়ের স্পিড মানে
স্ট্রিং এর স্পিড মানে তো ফান্ডামেন্টাল টোনের স্পিড। ছবিটা মনে আছে? ফান্ডামেন্টাল একটু আগে আঁকলাম পুরো এখান থেকে এখানে ল্যামডা বাই 2 লেন্থ এল কারণ স্ট্রিং বলেছে, স্ট্রিং দেখাচ্ছি এরকম স্ট্রিং বলেছে। এরকম থাকবে তো এইখান থেকে যে এরকম হবে। আরে এটা একবার প্রথমটা, এটা এটা আরে এরকম এরকম ও সিঙ্গেলটা কি সিঙ্গেলটা কি দিতে এরকম হবে। ছবি নেই গেলে এই যে আরে এরকম আগে হবে। ছবি একটা আসলে লাইক দিস। চলো তাহলে ল্যামডা ইকুয়ালস টু 2l, 2l এলটা বসিয়ে দে। কত আসবে বল? এই তো 1.75 17.5 নাকি 1.75 নাকি? হ্যাঁ 1.75 এই তো হবে 75 আমি করব হচ্ছে তোর মিটারে। মিটার দেখ বুঝতে পারলি কিনা। ঠিক আছে, এটা বেরোলো ফার্স্টেরটা। বিটা কি বলছে? টেনশন ইন দ্য স্ট্রিং। শুধু স্ট্রিং এর টেনশন বলেছে, কোনো সব ট্রান্সভার্সের কোনো ব্যাপার নেই। দেখ ভালো করে, স্ট্রিং এর টেনশন, স্ট্রিং। এই যে ভি ইকুয়ালস টু এন ল্যামডা আছে এখানে, স্পিড বের করতে দিচ্ছ? স্পিড আছে, স্পিড আছে, স্পিড স্পিড স্পিড। তাহলে ল্যামডাটা বক্স করে লাভ নেই। ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এন কত আছে? কোথায়? এই তো এই তো বলেই দিয়েছে হ্যাঁ 45 তো, তাহলে শুধু 45 বসাবে না? কিন্তু 1.75 ল্যামডাও তো বলতে হবে 1.75। এটা হলো আমার, এটা করে দেখে নিস পরে। 1.75 যা আসবে মিটার পার সেকেন্ড। ওগুলো মাথায়। এবার বলেছে দ্য টেনশন ইন দ্য স্ট্রিং, সুতোর টান কত? এর ডিরেক্ট ফর্মুলা ইউজ করবো। বল সুতোর টানের ফর্মুলা কি হবে বল দেখি। এটা হবে টি বাই এম। কালকেই তো ছিল, আরে কালকেই তো ছিল। টি বের করবো, হ্যাঁ টি বাই এম। এখানে ভ্যালু বসিয়ে টিটা বের কর দেখি। টিটা, হ্যাঁ টিটা বের কর। দেখ 248 আসছে কিনা। আরে তো বিটা বার করতে হবে এসে বলে কি করছিস সবাই নামে কি দিদি ফেলে মেরেছিল। তুই কি আঠা আঠা ওটা কি করছিস হাতে মেঘে? এই বেঞ্চে লাগাবি না কিন্তু, তাহলে পরে আবার। ঠিক আছে ছাড় ছাড়, পরে স্টুডেন্ট আছে তো তাড়াতাড়ি প্রবলেম হবে না। ভাই এনজয় করবি, অন্যকে সমস্যা না করে। একদম মানে ভগবান এমন সমস্যা দিয়ে দেয় না, তুই জানিস না উনি কি কি পাজি। ঠিক আছে, এসব এক্সপিরিয়েন্স আছে। ওই দুটো জিনিসে ভগবান হেভি শাস্তি দেয়। এটা হচ্ছে যদি অন্যকে ভুলভাল কাজ করিস, হ্যাঁ কষ্ট যা দিস, অসুবিধা সৃষ্টি করিস, তোকে ডবল ফেরত দেয়, ট্রিপল ফেরত দেয়। আর হচ্ছে টাকা। তুই যদি কারোর কাছ থেকে নিয়ে বা কারোর কাছ থেকে দেওয়ার কথা বলে যদি না দিস, হেভি বাঁচ দেয়। রিয়েল লাইফে দেখেছি আমি, ঠিক আছে, রিয়েল লাইফে দেখেছি। আমার একটা ফ্রেন্ড আছে, আমি নাম বলবো না, আমার কাছে 10,000 টাকা ধার নিয়েছিল তার একটা বিজনেসের জন্য। এখনো দেয়নি, আমি আর বলি না। না একটা বন্ধু না, বন্ধুত্ব খারাপ হয়ে যায় দেখবি। বন্ধুদের মধ্যে পয়সা দেওয়া না হলে বন্ধুত্ব খারাপ হয়ে যায়, ওই জন্য আমি আর কিছু বলি না। কিন্তু সে এখন চাকরি বাকরি করছে, কিন্তু জীবনের সুখ নেই। পারিবারিক সমস্যা, সাংসারিক প্রবলেম, রিসেন্ট বিয়ে হবে। হ্যাঁ ভালো চাকরি, কিন্তু
12 টাকার মাইনে কিন্তু রিসেন্ট বিয়ে হবে, সেই বিয়ে হওয়ার জন্য রেজিস্ট্রি হয়ে গেছে, তাও টানা পড়েন চলছে, ভেবে দেখ। মানে ক্যান্সেল হয়ে যাবে। কি জানে, একটু মনোমালিন্য কাইন্ড অফ, ফ্যামিলিতে প্রবলেম, তার পিছনে তারা এন্টায়ার ফ্যামিলি তাকে ছোটো করার জন্য লেগে রয়েছে। মানে তুই জানিস না উনি কি বড় বাপের খেলোয়াড়, নেভার মেস উইথ বাপ, হেভি হেভি বাঁশ দিয়ে দেয় ভাই, ওই জন্য ভাই বাবা বাবা শান্তিতে কাটাই বাবা। ঠিক আছে চলো, টেনশন তাহলে এই ফর্মুলা দিয়েই আসছে, এখানে এম এর বদলে মিউ নিয়ে নিয়ে দরকার হলে, এই যে চলায় 4 এম এর বদলে দরকার হলে তুই মিউ নিয়ে নে, মিউ নিয়ে নে, তাহলে টি ইকুয়ালস টু আমরা বলতে পারি ভি স্কোয়ার ইন্টু মিউ, ভি অলরেডি ওপর থেকে পাবো দেখবি, বল কি বোকা বোকা জিনিস, রুট হলে স্কোয়ার হবে, এই সমস্ত যদি এখন ভুলে যাস, এই সমস্ত ভুলে গেলে আমাদের ক্যালকুলেটর নেই 7.8 কেউ কি করে স্কয়ার করব দেখি এত বড়, এই তো এটা স্কয়ার করলি তো, এটা তো হচ্ছে মিউ কত আছে, মিউ 4 into 10 to the power minus 2, ক্যালকুলেটর ছাড়া এত বড় ক্যালকুলেশন করব কি? 10 to the power minus 2 এরকমই রেখে দিতে হবে অ্যাপ্রক্সিমেটলি, কিছু করার নেই। এরকম করে দাও 6201.56 4 10 to the power minus 2 ঠিক আছে, হয়েছে তোদের সব হয়েছে বা বাজে কাজ, চল তাহলে ভি পেয়ে গেলাম, চলো নেক্সট কি বলছে দেখ, আর মিটার লং টিউব, লম্বাটা টিউব আছে, অ্যাট ওয়ান এন্ড ওপেন, আচ্ছা মানে একদিক ওপেন আছে, উইথ দ্য মুভেবল পিস্টন অ্যাট দ্য আদার এন্ড, ও তেরি, একদিক খোলা আছে কিন্তু আর একদিকে একটা পিস্টন লাগানো আছে, মানে ক্লোজড পাইপ হয়ে গেল, কারণ একদিকে তো পিস্টন দিয়ে দিয়েছে, প্রথমে বললো ওপেন, লোকে ভাববে ওপেন যদি কোশ্চেন ঠিকঠাক করে না পড়ে, তারপরেই লেখা আছে একটা পিস্টন দেওয়া আছে মানে ক্লোজড হয়ে গেল, একটা সাইড ওপেন একটা সাইড ক্লোজড, মানে অ্যাকচুয়ালি ক্লোজড পাইপ, shows resonance with fixed frequency source এত, whether tube length is এত এত, আচ্ছা পিস্টনটাকে তো আগু পিছু করবি, আগু পিছু করলে লেন্থটা যতটুকুতে এয়ার আছে, যতটুকুতে এয়ার আছে সেটা চেঞ্জ হবে, 25.5 হবে একবার, আর একবার 79.3 হবে, যতটুকুতে এয়ার আছে সেই গ্যাপটা চেঞ্জ হবে, গ্যাপটা চেঞ্জ হবে, কখন চেঞ্জ হবে, যখন একটা সোর্স আছে টিউনিং ফর্ক, তার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হবে, 340 হার্টজ রেজোনেন্স হবে, তার ফ্রিকোয়েন্সির সাথে রেজোনেন্স হবে, তখন হবে। তো প্রশ্ন করছে এস্টিমেট দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার, তাহলে এয়ারে সাউন্ডের স্পিড কত জানতে চাওয়া হয়েছে, আরে এই ফর্মুলাটা স্পিড অফ সাউন্ড ইন এয়ার, ওই যে তোমার হচ্ছে ভিএম ছিল ওই বড় এখানে তো ওপেন পাইপ আছে না, ওপেন পাইপ আছে, এজ এফেক্ট মেবি, এজ এফেক্ট মানে কোনো এরর নিতে মানা করছে, ঠিক আছে দেখ কীভাবে করতে হয়, এই যে পাইপটা রয়েছে একটা সাইড বদ্ধ আছে মানে ওদিকে পিস্টন আছে, গিভেন পাইপ কিসের মতো বিহেভ করছে, ক্লোজড পাইপের মতো, তাহলে অড হারমোনিক বানাবে, একটু আগে বলা হচ্ছিল ক্লোজড পাইপ কেমন হারমোনিক বানায়, অড হারমোনিক বানায়, অড, এরকমভাবে ড্র করতে পারিস, ফার্স্টে ফান্ডামেন্টাল বের করতে পারি আমরা, ফান্ডামেন্টাল এরকম করে হয়, ফান্ডামেন্টাল মনে কর তোদের বলেছিলাম ক্লোজ যেখানে আছে, ক্লোজ এন্ডে অলওয়েজ কি দিবি, নোড দিবি, ক্লোজ যেখানে আছে নোড হয়, ওপেন এন্ডে অ্যান্টি নোড হয়, ইয়েস অ্যান্টিনোডে অ্যামপ্লিটিউড ম্যাক্স হয়, উল্টো বলেছিলাম, উল্টো নামের দিক থেকে উল্টো, তাহলে L ইকুয়ালস টু λ/4 হবে, তার মানে L1/L2 যদি করি, L1/L2 যদি করি তাহলে ল্যামডার জন্য 25.5 বাই এটা হবে,
L1 বাই L2 দেওয়া আছে দেখ 25.5 79.3 1/3। এখান থেকে একটা ভালো কনক্লুশন ড্র করা হচ্ছে। কি করছে এরা? মশাই এখানে পড়ে যাচ্ছে এরা, ভাই আলাদাই এরা। L1 বাই L2 করলে 1/3 রেশিও করলাম। কি বোঝা গেল? এই অঙ্কটা অনেক সামনে হেল্প করবে। এটা বোঝা গেল যে L1টার সাথে 1-এর সম্পর্ক আছে, L2-র সাথে 3-এর সম্পর্ক আছে। তাহলে আমরা এইভাবেও বলতে পারি L1 মানে 1 নম্বর টোনকে বোঝাচ্ছে, ফার্স্ট হারমোনিক মানে ফান্ডামেন্টাল টোন। L2-র সাথে 3-র সম্পর্ক মানে থার্ড হারমোনিককে বোঝাচ্ছে। একদম ফাস্ট ওয়ার্ড করে বলতে কোয়েশ্চেনটা এরকম জয়েন্টেও দেবে, দুটো 3-4টে ডিফারেন্ট লেন্থ বলে দেবে, বলবে কোনটা কার সাথে লিঙ্ক। রেশিও করব, এটা দেখ 75-এর কাছাকাছি, ওই জন্য 3 নিয়েছি। তার মানে L1 বোঝাচ্ছে ফান্ডামেন্টাল, L1 বোঝাচ্ছে ফান্ডামেন্টাল, L2 বোঝাবে থার্ড। যদি এখানে 5 আসতো তাহলে কিন্তু L2 বোঝাতো ফিফথ হারমোনিক। রেশিও করে পাওয়া গেল। বেশ, এটুকু বুঝে গেলাম যে L1টা হচ্ছে ফান্ডামেন্টাল। এইটা নিলেই হবে। তাহলে L ইকুয়ালস টু λ/4। L মানে কোনটা নেব? L1 নেব 25.5 λ/4। ক্রস মাল্টিপ্লাই কর। তাহলে আমার আসছে 102 কিন্তু সেন্টিমিটার আসছে, 1.02 মিটার। এই হলো ওয়েভলেন্থ যেটা চেয়েছে, সরি স্পিড চেয়েছে। তাহলে বক্স করে লাভ নেই। ওয়েভলেন্থ যদি পেয়ে যাই আমি কি স্পিড পেতে পারবো না? হ্যাঁ স্যার, n ল্যামডা করে দিন। n তো বলে আছে দেখ 340। ব্যাস, এটা করলে যা হবে 340 ইন্টু 1.02 346, হালকা বাড়বে না? 346.8। সাউন্ডের ভেলোসিটি অলওয়েজ খেয়াল করবি 320 থেকে 300, 350 বা হার্ডলি 360-এর মধ্যে আসবে। যদি এর বাইরে আসে তাহলে ভুল হয়েছে। 400 চলে আসলো না, 400 তো হয় না, 200 মানে 250 চলে আসলো না, হয় তো না। 320 বা হার্ডলি 310 থেকে 360, এর বাইরে উত্তরই আসবে না সাউন্ডের যদি স্পিড বের করতে থাকে। বুঝলে? চলো, এই হলো অঙ্ক। ইজি সাম, কিছু নেই, শুধু বুঝতে হবে যে লেন্থের রেশিও করলে যেটা 1 আসছে সেটা ফান্ডামেন্টালের সাথে ম্যাচ করে যাবে। এটা বল দেখি, কোশ্চেনটা পড় একবার, ভালো করে পড়। বলছে স্টিল রড এত মিটার ইজ ক্ল্যাম্পড অ্যাট ইটস মিডল, মাঝখানে ক্ল্যাম্প করলাম। ল্যামডা বার করতে হবে। তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলে দিয়েছি, ফার্স্ট এটা বলে দিয়েছে, ইন বলে দিয়েছে, ল্যামডা বার করতে হবে। তাহলে বি স্পিড চেয়েছে ইন স্টিল, হোয়াট ইজ দ্য স্পিড অফ সাউন্ড ইন স্টিল। রডটা হচ্ছে স্টিলের রড, কিন্তু এটা খেয়াল করবি, স্টিলের রড। দেখ বি যদি ল্যামডা হ্যাঁ, হয় এইভাবে করতে পারি। হ্যাঁ বল ল্যামডা, দেখ না এটা করতে পারি। তো আমি যদি মাঝখান থেকে মিডল থেকে ক্ল্যাম্প করি মানে টানি, এটা এরকম ফার্স্ট টাইম তৈরি হবে। যেহেতু ফান্ডামেন্টাল বলেছে তো আমি এটাকেই নিলাম, ফান্ডামেন্টাল তো এটাই হয়। নোড মাঝে অ্যান্টি নোড, এল আছে 100, ফ্রিকোয়েন্সি বসিয়ে দে, টানা এটা হচ্ছে। When a rod is plucked, কনসেপ্টটা দেখ, at its middle antinode is formed at its center। মাঝখান থেকে প্লাগ করলে মনে রাখতে হবে সবসময় একটা অ্যান্টিনোড ফর্ম হবে মাঝে, মানে এই জায়গাতে অ্যান্টিনোড ফর্মেশন হয়েছে এবং নোড ফর্মেশন হবে কোথায়? দুটো এন্ডে। তাহলে এইটুকু হচ্ছে কত? λ/2। একটা ওয়েভলেন্থের তো অর্ধেক দেখতে পাচ্ছি আমি, λ/2। ল্যামডা মানে 2 × L, L বলা আছে,
2 ইন্টু এল, এল বলা আছে, তাহলে 2 মিটার হচ্ছে। বল হ্যাঁ কি না? এটা তো হয়ে গেল। 2 ইন্টু 1 ল্যামডা। স্পিড চেয়েছে, স্পিড L চেয়েছে lambda। v ইকুয়ালস টু n ল্যামডা, ব্যাস। 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড আসছে, এটাকেও রাখতে পারিস, কোনো অসুবিধা নেই, এটাকেও রাখতে পারিস। দেখে নে ভালো করে। আগে দিয়ে দাও। ঠিক আছে, এগোই, চল গেলাম। এই যে বলছে পাইপ, নেক্সট সাম, ভালো সাম। 20 সেন্টিমিটার লং ইজ ক্লোজড অ্যাট ওয়ান এন্ড, ক্লোজ পাইপ। হুইচ হারমোনিক মোড অফ দ্য পাইপ ইজ রেজোনেন্ট উইথ এত, মানে কত হারমোনিকের ফ্রিকোয়েন্সি এটাই হবে। রেজোনেন্স করা মানে বুঝবি ফ্রিকোয়েন্সি সেম, কত হারমোনিকের সাথে এই ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে। উইল দ্য সেম সোর্স বি ইন রেজোনেন্স উইথ দ্য পাইপ ইফ বোথ এন্ডস ওপেন। বলছে ওই একই সোর্সকে আমি ইউজ করতে পারবো আবার রেজোনেন্স করানোর সময় যখন পাইপটা ওপেন আছে, বোথ সাইড ওপেন আছে। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। স্টার্ট দিলাম, চল। বলছে প্রথমে আমি ক্লোজ পাইপ নিলাম, রেজোনেন্স করলাম, মানে ওর সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়ে গেল, ওপেনটা ক্লোজটাকে ওপেন করে দিলাম। এখনো কি ফ্রিকোয়েন্সি ম্যাচিং আমরা দেখতে পাবো? চল দেখ। ফার্স্টে এল তো দেওয়া আছে 20 মিটারে করে নে, 20 আছে না, 0.2 করে নে। nth মোড, এবার কত নম্বর ভাইব্রেশন তা তো আমরা জানি না, কত নম্বর ভাইব্রেশন তা তো আমরা জানি না, ওই জন্য ফ্রিকোয়েন্সি অফ nth মোড আমি নিয়ে নিলাম 430, এন্ড মোডের ভাইব্রেশন। তাহলে ভি হয়ে গেল 340, ভি হয়ে গেল 340। ক্লোজড পাইপে, শোন ভাই, ফ্রিকোয়েন্সি পেয়ে গেছিস, স্পিড পেয়ে গেছিস, ক্লোজড পাইপে এই ফর্মুলাটা মনে আছে? যদি মনে থাকে, এই ফর্মুলাতে বসিয়েই তো অড নাম্বার আসে। এটা যে কোনো ভাইব্রেশনের জন্য ভ্যালিড। nth নাম্বার যে ভাইব্রেশন হচ্ছে, সেও যে এনার্জি, সরি যে কন্ট্রিবিউট করছে, সেটা এটা 2n - 1। বাকি ক্যালকুলেশন করো, এফ দেওয়া আছে, সবই দেওয়া আছে, দেখ 4 ইন্টু এলও দেওয়া আছে, 340ও দেওয়া আছে, ঠান্ডা আমাদের ক্যালকুলেশন। এরকম আসছে তো? এটা আসছে, এবার তো বসিয়ে দিলেই হয়ে যাবে, কিছু নেই আর, সবই তো করে দিলাম।
এন আসছে এত, হারমোনিক চেয়েছে তো এন আসলো, এন। ক্লিয়ার হলো? বুঝতে পারলি কি? এবার এখান থেকে এন বের করা যাবে, করে দেখিস এরকম একটা আসছে। চল পরেরটা, এই যে হুইচ হারমোনিক মোড অফ দ্য পাইপ ইজ এক্স্যাক্টলি দ্য সেম। কি বলছে? ইট উইল বি দ্য ফার্স্ট নর্মাল মোড অফ ভাইব্রেশন। এটা কথা বলছে, নর্মাল মোড অফ ভাইব্রেশন এটা ফার্স্ট, প্রথম একদম। ইন আ পাইপ ওপেন অ্যাট বোথ এন্ডস উই হ্যাভ, যদি দুই এন্ড ওপেন হয়ে যায় তখন বাবু ফর্মুলা এটা মনে রাখতে হবে। ওপেন এন্ডের ফর্মুলা এটা, আগেরটা ছিল ক্লোজড এন্ডের। ক্লোজড এন্ডের তাহলে এন ইন্টু ভি বাই টু এল, এন দেওয়া আছে, বাকি তো সব বের করতে হবে, এফও দেওয়া আছে। এখানে এটা 10 তুললাম, উপরে একটা 10 গেল, পয়েন্ট তুললাম উপরে গেল, তাই তো? থার্টি ফোর কেন হবে শুধু? তো 340 তো 3400 না 400 430 ইন্টু 4 করলাম, 3400 রয়েছে। লাইন করে দে, এটা কেটে দে তাহলে 43 ইন্টু 4 বাই 340 85 হবে কোনটা? নিচেরটা। 1 বাই এতে দেন 43 ইন্টু 4, 0.5 কি হলো দাদা? দেখছি ওটা চেক, ভুলও হতে পারে ভাই, দেখছি। একদম আসছে এটা 172,340 এর মতো আসছে, তো অ্যাপ্রক্স 172 অ্যাপ্রক্সিমেট আসবে 0.5। অলমোস্ট হয়ে গেল। এন এন এখানে কি ইন্টিজার নয়? না, তাহলে কি অর্গান পাইপ ক্যান নট বি ইন রেজোনেন্স উইথ দ্য সোর্স, রেজোনেন্স করতেই পারবে না, ইন্টিজার আসতে হবে। তো ইন্টিজার, এই উইল দ্য সেম সোর্স বি ইন রেজোনেন্স উইথ দ্য পাইপ, না, সেম সোর্স রেজোনেন্স করতে পারবে না। ঠিক আছে, একটা জিনিস এখানে দাঁড়া, হ্যাঁ n ইকুয়াল টু 1, তো হ্যাঁ এইটা ফার্স্ট অ্যান্সার, যে ফার্স্ট নর্মাল মোডটাই রেজোনেন্স করবে, তারপরেরটা আর করতে পারবে না, কারণ তারপরে এনটা হয়ে যাচ্ছে ফ্র্যাকশন, এন হতে হবে ইন্টিজার। হলো? বল, কিছু বলছিস? কেন হবে না ফ্র্যাকশন বলে? 2.5 সুর তুলে দেখা, কি বলা হয়েছিল? 1:2:3:4 বা 1:3:5:7 বা 1:2:3:4:5, তো পূর্ণ সংখ্যার অনুপাত বলা হয়েছে না? অ্যাপ্রক্সিমেটলি তো 1, এক্স্যাক্টলি তো আসছে না, ওটা অ্যাপ্রক্সিমেট করতে হবে, কিছু করার নেই। এখানে তো অনেকগুলো ভ্যালু ঠিকঠাক নয় না, কথাটা বুঝলি? এখানে পয়েন্টের বেসিসে কিছু কানেকশন নেওয়া হয়েছে, কিন্তু এখানে তো 0.5 এর বেশি আসছে। যদি এখানে 1 পয়েন্ট সামথিং হতো আমি তো 1 নিতাম, 1.9 আসলে হতো না, কিন্তু 1.01 আসলে এক্স্যাক্টলি প্রবলেম হতো। এগুলো আসে তার কারণ হচ্ছে সাউন্ডের ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি কেউই ঠিকঠাক দিতে পারে না, চাপ নেই, মুভিং না। Well done. চলো পরেরটা, এটা বল দেখি।
একটা কাজ কর, এখান থেকে হোমওয়ার্কে ট্রাই করিস তো সবগুলো, আবার হোমওয়ার্কে ট্রাই করি। কতগুলো আছে, কতগুলো দিয়েছিলাম হোমওয়ার্ক? হায়দ্রাবাদ দিয়েছিলাম। ও সবই তো দেওয়া আছে, হ্যাঁ তো সবগুলো ট্রাই করিস, তাহলে নিচেটা কভার করে নেওয়া যাবে। ঠিক আছে, বেশি নেই আর, একটা দুটো 5-6টা আছে, ঠিক আছে চল। কিন্তু করে আয়, হোমওয়ার্কগুলো করে আয়, তাহলে তোদের রিয়েট করতে সুবিধা হবে, বুদ্ধি খুলবে। चलिए जी, आज का कार्यक्रम यहीं पर समाप्त। थैंक यू सो मच। छोटो क्लास ছিল। नमस्कार, टाटा, बाय बाय।